আমাদের গল্পের নায়িকা মুন ডং উন সম্প্রতি নতুন একটি বাসায় উঠেছে। সে কালো রঙের একটি স্লিভলেস টপ পরে দেয়ালে খুব মন দিয়ে ছবিগুলো পিন দিয়ে আটকে দিচ্ছে। আর সেই সময় তার খোলা ত্বকের দিকে তাকালে যে কেউ শিউরে উঠবে, কারণ পুরো শরীর জুড়ে ছড়িয়ে আছে ভয়াবহ সব ক্ষতচিহ্ন। ঠিক এই মুহূর্তে লম্বা চুলের একজন নারী সেখানে ঢুকল। সে দেয়ালে টাঙানো নিজের এবং বন্ধুদের ছবিগুলোর দিকে তাকিয়ে একটু দ্বিধায় পড়ে গেল এবং কিছুটা অবজ্ঞার দৃষ্টিতে মুন ডং উনের দিকে তাকালো। তবে এটা স্পষ্ট যে মুন ডং উন তাকে খুব ভালো করেই চেনে। আসলে এটা কি বাস্তবতা নাকি কোনো স্বপ্ন? মুন ডং উন আসলে কে, আর ইয়ান জিনই বা কে? শরীরে সেই ক্ষতগুলো, দেয়ালে টাঙানো এত ছবি আর রক্তমাখা পিন, এই সব কিছুর মানে কি? এই সব কিছুর শুরু হয়েছিল 2004 সালে। 18 বছর বয়সী মুন ডং উন, যে কিনা এই সময়টায় স্কুলে ক্লাস করার কথা ছিল, নিজের আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন পূরণের জন্য কষ্ট করার কথা ছিল, কিন্তু সেই মেয়েটি এখন ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশের থানায় বসে আছে। তার মুখের ক্ষতগুলো দেখলেই বোঝা যায় ডং উন এইমাত্র কী পরিমাণ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। যারা তাকে এই নির্যাতন করেছে তারাও ডং উনের মতোই স্কুলের শিক্ষার্থী, কিন্তু পার্থক্য হলো এই নির্যাতনকারীদের কোনো সাজা হবে না। আর যে মেয়েটি অত্যাচারিত হয়েছে তাকেই কিনা উল্টো পুলিশের কাছে এসে তার ক্লাস টিচারের গালমন্দ শুনতে হচ্ছে। কারণটা খুব সাধারণ, দুজনের পরিবারের সামাজিক অবস্থানের বিশাল ফারাক। নির্যাতনকারীদের একজনের মা আবার স্কুলের পুলিশের প্রধানের সাথে ছোটবেলায় ক্লাসমেট ছিলেন, আর ডং উনের মা তো কেবল একটি হেয়ার স্যালুনে কাজ করেন। পুলিশের এমন অবহেলা দেখে ডং উন মোটেও অবাক হয়নি, কারণ সে তো আগেই জানত। তবুও সেই সময় তার মনে কোথাও এক চিলতে আশা ছিল। সে ভেবেছিল যদি কেউ তাকে সাহায্য করে, কিন্তু থানায় গিয়ে অভিযোগ করার ফলে ডং উনের পরিস্থিতি মোটেও ভালো হলো না, বরং উল্টো সেই অত্যাচারীরা তার উপর আরও ভয়াবহভাবে ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে একজন আবার স্কুলের পিটি টিচারের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে জিমনেশিয়ামের চাবি হাতিয়ে নেয়, আর সেখানে তারা ডং উনকে নির্দয়ভাবে মারধর ও অপমান করতে শুরু করে। এমনকি তারা ফুটন্ত গরম হেয়ার স্ট্রেইটেনার বা চুল সোজা করার যন্ত্র দিয়ে ডং উনের শরীরে ছ্যাঁকা দিতে লাগলো। হেয়ার স্ট্রেইটেনারটি যখন তার চামড়ার উপর ছ্যাঁকা দিচ্ছিল, তখন সেখান থেকে ছ্যাঁকা শব্দে ধোঁয়া বেরোচ্ছিল, আর সেই পোড়া জায়গাগুলো মুহূর্তের মধ্যে ফুলে লাল হয়ে রক্ত বেরোতে শুরু করল। বিশাল বড় সেই জিমনেশিয়ামের ভেতর ডং উনের কান্নার আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরছিল, কিন্তু সে যত বেশি কষ্ট পাচ্ছিল, অত্যাচারীদের আনন্দ ততই বাড়ছিল। তারা এমনভাবে অট্টহাসি হাসছিল যে সেই শব্দগুলো শুনলে যে কারো গা শিউরে উঠবে। মনে হচ্ছিল যেন নরকের কোনো পিশাচ হাসছে। মুন ডং উন কাঁদতে কাঁদতে তাদের জিজ্ঞেস করল, তোমরা আমার সাথে কেন এমন করছো? তখন তাদের দলনেতা উত্তর দিল, এর কোনো নির্দিষ্ট কারণ নেই, শুধু এই কারণে করছি কারণ আমি চাইলেই তোকে এভাবে অত্যাচার করতে পারি, আর তারপরেও আমার কিছুই হবে না। আর তুই যতই চিৎকার কর তাতে কোনো লাভ হবে না। থানায় গিয়ে অভিযোগ করে কি হবে? তোর অবস্থার কি কোনো পরিবর্তন হবে? পুলিশ, স্কুল বা তোর বাবা মা কেউই তোকে বাঁচাতে পারবে না। অর্থাৎ মুন ডং উন তাদের প্রথম টার্গেট ছিল না, আর শেষও হবে না। অন্য কাউকে সারা জীবন যন্ত্রণায় রাখা তাদের কাছে কেবল একটা খেলার মতো ছিল। আর সবচেয়ে নিষ্ঠুর সত্য হলো, তারা যে কথা বলেছিল তা অক্ষরে অক্ষরে সত্যি। শুধু স্কুল নয়, বাড়িও মুন ডং উনের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল ছিল না। যখন সে তার শরীরের ক্ষতগুলো নিয়ে সেই ভাঙাচোরা সস্তা ভাড়ার বাসায় ফিরত, তখনও অত্যাচারীরা ঘরে আগে থেকেই অপেক্ষা করত। তারা বারবার ডং উনকে পা দিয়ে পিষ্ট করত এবং অত্যাচার চালাত। ডং উনের সবচেয়ে প্রিয় গোল্লাক বা টাকা জমানোর ব্যাংক ভেঙে ফেলত। কয়েনগুলো মেঝেতে পড়ে যাওয়ার সেই শব্দটা যেন ডং উনের স্বপ্ন আর আশার ভেঙে যাওয়ার শব্দ ছিল। তারা আরও বলতো যে ডং উনের পা নাকি খুব সুন্দর, তাই তাকে নাচতে হবে। তাদের সেই তীক্ষ্ণ অট্টহাসি বারবার ডং উনের কানে আঘাত করত। ডং উন প্রচণ্ড ভয় পেল। সে তার শেষ সম্মানটুকু বাঁচানোর জন্য নাচতে অস্বীকার করল, আর তার পুরস্কার হিসেবে তাকে নতুন করে অমানসিক নির্যাতনের শিকার হতে হলো। অন্ধকার বারান্দায় সেই যন্ত্রণার কান্না, অদ্ভুত হাসির শব্দ আর গরম ইস্ত্রি দিয়ে চামড়া পোড়ানোর সেই আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল এটা শয়তানের কোনো এক উৎসব চলছে। এই পুরো সময়ে কেবল একজন ভালো মনের স্কুল নার্স ডং উনকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত অত্যাচারীরা সেটা টের পেয়ে যায় এবং তারপর সেই নার্সকে কোনো কারণ ছাড়াই স্কুল থেকে চাকরি ছাড়তে হয়। শেষে উপায় না দেখে ডং উন স্কুল থেকে ছাড়পত্র বা টিসি নেওয়ার আবেদন করল, কিন্তু কে জানত এই আবেদনপত্রটি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। রাতে সে ক্লাস টিচারের কাছ থেকে একটি ফোন পেল, যেখানে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করা হলো। ক্লাস টিচার এত রেগে গিয়েছিল কারণ ডং উন তার ছাড়পত্রের কারণ হিসেবে লিখেছিল স্কুল বুলিং বা শারীরিক নির্যাতন, এবং সেই সাথে অত্যাচারী শিক্ষার্থীদের নামও লিখে দিয়েছিল। এই খবর যদি প্রিন্সিপালের কানে যায় তাহলে ক্লাস টিচারের চাকরির পারফরমেন্স রেটিং খারাপ হয়ে যাবে। তাই পরের দিন অফিসে মুন ডং উনের শরীরে তাজা রক্তের দাগ আর ক্ষত দেখার পরেও সেই টিচারের মনে একটুও দয়া হলো না, উল্টে চিলিয়ে উঠল।
মুন ডংউন চোখের দিকে তাকিয়ে ঘৃণা ভরে জিজ্ঞেস করল, যদি আপনার ছেলের সাথে এমন হতো, যদি তাকে তার বন্ধুরা এভাবে মারধর করত, তবুও কি কিছু হতো না? অপরাধবোধ ঢাকার জন্য উল্টে রেগে গিয়ে হাত তুলে বসল এবং তার শখ করে পড়া ঘড়িটি খুলে ডংউনের গালে একের পর এক চড় মারতে লাগল। আশেপাশের শিক্ষকরা কেবল নামমাত্র তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু কেউই তাকে বাঁচাতে এগিয়ে এলো না। এমনকি যে মায়ের ওপর ভরসা করে সে বেঁচেছিল, সেই মা শেষ পর্যন্ত নিজের মেয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করল। তার মা মুন ডংউনের অজান্তেই অত্যাচারীদের কাছ থেকে টাকা নিয়ে সমঝোতা করে ফেলল এবং টিসি বা ছাড়পত্রের কারণ হিসাবে লিখে দিল মানিয়ে নিতে অক্ষম। শুধু তাই নয়, এর পরপরই সে ডংউনের ঘর থেকে জিনিসপত্র সরিয়ে ফেলে টাকা নিয়ে অন্য কোথাও পালিয়ে গেল। যেন সেই পুরনো প্রবাদটি সত্যি হল, বিপদের ওপর বিপদ আসে। এভাবেই মুন ডংউনের জীবন থেকে সব কিছু হারিয়ে গেল। সে কেবল দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে লাগল। শরীরের কষ্ট আর ভাগ্যেরই নির্মম পরিহাস তাকে এতটাই পিষ্ট করেছিল যে সে বারবার আত্মহত্যার কথা ভাবছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আত্মহত্যা করার পথ বেছে নিল না। তবে তাকে যারা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল, তা কোনো মানুষের দয়া ছিল না, বরং তার বুকের ভেতর জমানো সেই নেভানো যাচ্ছে না এমন প্রতিশোধের আগুন ছিল। জীবন যখন শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন আত্মহত্যা করার সবচেয়ে সহজ কাজ, কিন্তু মুন ডংউন আরও অনেক কঠিন একটি পথ বেছে নিল। সে বেঁচে থাকবে, কারণ যাকে কবরে যাওয়া উচিত ছিল সে তো কোনোভাবেই মুন ডংউন নয়। সেই দুঃস্বপ্নময় অডিটোরিয়ামে ফিরে আসার দিনটি ছিল খুব রৌদ্রোজ্জ্বল। সেই অত্যাচারীরা তখন নতুন কোনো খেলার সামগ্রী বা শিকার খুঁজছিল। মুন ডংউনকে সেখানে হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে তারা সবাই বেশ অবাক হলো, কিন্তু ডংউন অত্যন্ত দৃঢ় দৃষ্টিতে তাদের দিকে তাকালো এবং একের পর এক তাদের ভবিষ্যতের স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দিল। লন্ড্রি ব্যবসার মালিকের মেয়ে চৈ হাই জং, যে কিনা বড় হয়ে এয়ার হোস্টেস হতে চায়, যার বাবা চার্চের যাজক সেই লি সারা বলে সে বড় শিল্পী বা চিত্রশিল্পী হতে চায়। ধনী বাবার ছেলে জুন যে জুন, যার স্বপ্ন হলো বাবার গড়া গল্ফ কোর্সটি নিজের করে নেওয়া, আর যে সবসময় অন্য সবার কুকুর বা অনুচর হিসেবে কাজ করত, সেই সোন মিউং ও, সে বলেছিল সে বড় ধনী হতে চায়। আর এই বুলিং টিমের মধ্যমণি পার্ক ইয়ন জিন, তার স্বপ্ন শুনে তো অবাক হতে হয়। সে নাকি একজন আদর্শ স্ত্রী ও মা হতে চায়। যারা সারা জীবন এত অন্যায় ও শয়তানি করেছে, সেই মেয়েটির মুখে কিনো আদর্শ স্ত্রী ও মা হবার কথা। এই স্বপ্নটি শুনতে বেশ হাস্যকর ও বিদ্রুকাত্মক মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে ইয়নজিনের নিজের ভাষায় তার এই আদর্শ স্ত্রী ও মা হওয়ার অর্থ এই নয় যে সে তার পরিবারকে খুব ভালোবাসে। সে আসলে চায় একটা সম্মানজনক কাজ করতে, আর নিজের যৌবন ও সৌন্দর্য থাকতেই কোনো ধনাঢ্য পুরুষকে বিয়ে করে 1 বা 2টি সন্তানের মা হতে। এরপর সারা জীবন শুধু টাকা খরচ করে আয়েশি জীবন কাটানোই তার চূড়ান্ত সুখ। ইয়নজিনের পরিবার বাইরে থেকে ধনাঢ্য মনে হলেও আসলে তার মা তান্ত্রিক এবং পুলিশের সাথে মিলে কোনো এক নোংরা ব্যবসায় জড়িয়ে আছে। বছরের পর বছর মায়ের কাছ থেকে পাওয়া ভুল শিক্ষার কারণেই ইয়নজিন আজ অন্যকে তুচ্ছ জ্ঞান করা এক স্বার্থপর মানুষে পরিণত হয়েছে, যে নিজের লাভের জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে। সে অন্যদের জীবনকে পিষ্ট করে, অথচ বিশ্বাস করে যে সে নিজেই খুব সুখে থাকবে। সে কি আদৌ এর যোগ্য? তাই পার্ক ইয়নজিন যখন চ্যালেঞ্জ ছুড়ে ডংউনকে জিজ্ঞেস করল তার স্বপ্ন কি, ডংউন কি উত্তর দিয়েছিল তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। মুন ডংউন সেই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাকে প্রতিশোধ নিতেই হবে। এর পরের দিনগুলোতে সে যা কিছু করেছে, প্রতিটি পদক্ষেপ এবং পরিশ্রম কেবল সেই প্রতিশোধেরই প্রস্তুতি ছিল। সে দিনের বেলা ফ্যাক্টরিতে কাজ করত আর গভীর রাতে নিজে নিজে পড়াশোনা করত। অবস্থা খুব কঠিন হলেও সে নিজের চেষ্টায় হাই স্কুলের ডিগ্রি অর্জন করে এবং 2008 সালে নিজে নিজে পরীক্ষা দিয়ে টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পায়। অন্যান্যরা যখন তাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলো খুব আনন্দে কাটাচ্ছিল, ডংউন তখন ক্লাসের পাশাপাশি হোম টিউটর হিসেবে কাজ করে প্রতিশোধের জন্য প্রয়োজনীয় টাকা জমাত। গত কয়েক বছরে শিক্ষক হওয়ার পরীক্ষা দেওয়া কিংবা গো নামক বোর্ডে খেলা শেখানো, সবকিছুর পেছনেই ছিল প্রতিশোধের পরিকল্পনা। এই গো খেলা শেখানোর মানুষটি আসলে এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ এক চরিত্র, যার নাম জু ইয়ে জং। সে একজন ধনাঢ্য তরুণ ডাক্তার। তাদের প্রথম পরিচয় হয় হাসপাতালে। ডংউন যখন অতিরিক্ত পরিশ্রম ও পুষ্টিহীনতায় ভুগে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন পাশের বেডেই ভর্তি ছিল জু ইয়ে জং, যে অন্য কারো সাথে মারামারি করে আহত হয়েছিল। ডংউনের সেই হাতের ভয়াবহ ক্ষতচিহ্নগুলো জু ইয়ে জংকে বেশ নাড়া গিয়েছিল। বিশেষ করে ডংউনের জ্ঞান ফেরার পর সে যখন হন্তদন্ত হয়ে আইভি বা স্যালাইনের সুই খুলে বেরোতে যাচ্ছিল, সেই রহস্যময় ও ব্যস্ত ভাবটি জু ইয়ে জংকে তার প্রতি অনেক আকর্ষিত করে তোলে। তাই জু ইয়ে জং প্রেসক্রিপশন দেওয়ার অজুহাতে ডংউনের সাথে যোগাযোগ তৈরি করে। ডংউন যেহেতু গো খেলা শিখতে চেয়েছিল এবং জু ইয়ে জং এই খেলায় খুব দক্ষ ছিল, তাই তারা দুজনে একে একে প্রশিক্ষণ নিতে শুরু করে। অগণিত রাত তারা গাছের নিচে বসে খুব শান্তভাবে এই খেলা খেলত। কিন্তু একদিন হঠাৎ ডংউন কোনো কিছু না বলেই একতরফাভাবে এই প্রশিক্ষণ ক্লাস বন্ধ করার ঘোষণা দেয়, কারণ তার কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। জু ইয়ে জং যদিও এর কারণ বুঝতে পারছিল না, তবুও তাকে জোর করার কোনো উপায় ছিল না।
জুইয়ে জং যখন ডং উনকে প্রথম ক্লাসে বলেছিল গো খেলায় নিজের এলাকা দখল করা আর প্রতিপক্ষের এলাকায় আঘাত করাটাই আসল কৌশল, একদম কোণা থেকে শুরু করে মাঝখান পর্যন্ত নিজের এলাকা ঠিক রেখে প্রতিপক্ষের জায়গা ধ্বংস করতে হয়, খুব নিঃশব্দে কিন্তু খুব তীব্রভাবে এগিয়ে যেতে হয়। ঠিক তাই মুন ডং উন যেন এক শীত নিদ্রায় থাকা সাপের মতো, সে খুব শান্তভাবে কাউকে বুঝতে না দিয়ে শক্তি সঞ্চয় করছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। তার প্রতিশোধের এই বড় খেলাটিও ঠিক তেমনই, সে ধীরে ধীরে কোণা থেকে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাবে যাতে চূড়ান্ত বিজয় তার হয়, আর চাল দেওয়ার পর তার পাল্টানোর সুযোগ নেই। গত কয়েক বছর ধরে ডং উন সেই 5 জন নির্যাতনকারীর উপর কড়া নজর রাখছিল। লন্ড্রি মালিকের মেয়ে চৈ হাই জং আগের মতোই অর্থলোভী ও বোকা, সে এয়ার হোস্টেস হওয়ার পাশাপাশি বড়লোক কাউকে টার্গেট করে বিয়ের স্বপ্ন দেখছে। আর তার ব্যক্তিগত জীবনও খুব নোংরা, সে প্রায় গ্রাহকদের কাপড় চুরি করে পড়ত। পরিবারের অবস্থা খুব একটা ভালো না হয় অন্য নির্যাতনকারীরা তাকে নিচু চোখে দেখ, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়েই সে তাদের খুশি করার চেষ্টা করত। আর লি সারা সত্যিই একজন চিত্রশিল্পী হয়েছে, বাইরে থেকে খুব সুন্দর আর ঝকঝকে মনে হলেও ভেতরে ভেতরে সে মাদক ও অসামাজিক কাজে ডুবে আছে, এমনকি হয়তো আরও ভয়াবহ সব কাজও করছে। তার স্টুডিওতে একদল মানুষ মাদক নিচ্ছে, আর এই মাদক তাদের কে দিচ্ছে? সোন মিয়ং ও। তবে ভুল বুঝবেন না, সোন মিয়ং ও কোনো বড় মাদক মাফিয়া হয়ে যায়নি, সে কেবল একজন ডেলিভারি বয় বা বহনকারী। এখন সে আগের মতোই অন্যের গোলাম হিসেবে বেঁচে আছে, আর সেই অন্য ব্যক্তি হলো জুন জে জুন। বড় হয়ে জুন জে জুন তার বাবার গল্ফ কোর্সটি দেখাশোনা করছে, আর সোন মিয়ং ও তার ব্যক্তিগত সহকারী হয়ে কাজ করছে। সেও অন্যান্যদের মতো নষ্ট জীবনযাপন করছে। আর পার্ক ইয়ন জিন এখন ওয়েদার রিপোর্টার বা আবহাওয়ার পূর্বাভাস দেয়। সে একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিকের সাথে বিয়ে করেছে এবং তাদের একটি মেয়েও আছে। হ্যাঁ, সে সত্যি সত্যি স্কুল বয়সে সেই স্বপ্নের মতো এক আদর্শ স্ত্রী ও মায়ের জীবন পেয়ে গেছে, কিন্তু তার এই তথাকথিত সুখী জীবনটি কেবল একটি চকচকে মোড়কে ঢাকা জঞ্জাল। সে তার স্বামীর কাছে নিজের অতীত লুকিয়ে রেখেছে, নিজেকে খুব গুণী স্ত্রী হিসেবে উপস্থাপন করে। কাজেও সে নিজে কিছু না করে টাকা দিয়ে অন্যকে দিয়ে স্ক্রিপ্ট লেখায়। একসময় সবাই তাকে পুতুল বলে উপহাস করত, এখন সে এত বুড়িয়ে গেছে যে পুতুল হওয়ার যোগ্যতাও তার নেই। সে তার স্বামীর মাধ্যমে স্টেশনে বিজ্ঞাপন দিয়ে নিজের চাকরির মেয়াদ টিকিয়ে রাখার চেষ্টা করে। এই 5 জনের কেউই মুন ডং উনকে হতাশ করেনি, তারা সবাই আগের মতোই নোংরা, লোভী আর একে অপরের প্রতি অবিশ্বাস্ত। তাদের মধ্যে এখন আর বন্ধুত্ব নেই, আছে কেবল গোপন পাপ আর ভোগের তৃষ্ণা। সময় এগিয়ে এলো 2022 সালে। 36 বছর বয়সী মুন ডং উন এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আর তার প্রতিশোধের পরিকল্পনা এখন প্রস্তুতির ধাপ পেরিয়ে বাস্তবায়নের পর্যায়ে চলে এসেছে। গো খেলার মতোই যেহেতু প্রান্ত থেকে শুরু করতে হয়, তাই সে প্রথম দেখা করতে গেল সোন মিয়ং ওহর সাথে। মুন ডং উনের নিখুঁত পরিকল্পনায় জুন জে জুনের পোশাকের দোকানে তাদের দুজনের দেখা হয়। এই গ্রুপে সোন মিয়ং ওহকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না, মাথায় বুদ্ধি কম কিন্তু শারীরিক শক্তি বেশি। সে জুন জে জুনের জন্য বছরের পর বছর কাজ করলেও কোনো গুরুত্ব পায়নি। সে সারাদিন কেবল গাড়ি চালানো আর টুকিটাকি কাজ করত, যেন ছোট মনিবের পোষা একটা কুকুর। মনের ভেতরে সে তার সেই বন্ধুদের প্রতি ঘৃণা আর ঈর্ষায় জ্বলছিল। মুন ডং উন খুব ভালো করেই জানত সোন মিয়ং ওহর বর্তমান অবস্থা, তাই সে খুব করুণার সুরে বলল, আমরা যতই চেষ্টা করি না কেন, তারা যেভাবে জন্মগত ধনী, আমরা কখনোই তাদের মতো হতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ডং উন তাদের মধ্যে সহযোগিতার প্রস্তাব দিল। সোন মিয়ং ও হয়তো আগে এসব পাত্তা দিত না, কিন্তু ডং উনের কথাগুলো শোনার পর সে নিজের ভেতরের আনন্দ আর লুকাতে পারছিল না। সবসময় মানুষের পায়ের নিচে পিষ্ট হওয়া এই মানুষটি ভাবতেই পারেনি যে আজ থেকে অনেক বছর আগে নির্যাতিত হওয়া সেই মেয়েটি আজ তাকে এত ভয়ঙ্কর আর শক্তিশালী বলে অভিহিত করবে। তার কাছে এই কথাগুলো যেন এক নেশার মতো কাজ করল, আর সে বুঝতেও পারল না যে সে ধীরে ধীরে মুন ডং উনের সাজানো ফাঁদে পা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, মুন ডং উনের শরীরে যে ক্ষতগুলো কোনোদিন শুকাবে না, তার দায় শুধু ওই 5 জন নির্যাতনকারীর নয়, যারা সব দেখেও চুপ ছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, এমনকি যারা আহত জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছিল, তাদের কারোরই পার পাওয়ার সুযোগ নেই। তাই সেদিন মুন ডং উন একতরা ফুল নিয়ে একটি বাসার দরজায় কড়া নাড়ল। সে মিষ্টি হেসে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নিজের পরিচয় দিল। এই মানুষটিই ছিল ডং উনের হাই স্কুলের ক্লাস টিচার। সে আজও মনে রেখেছে সেই মেয়েটিকে, যাকে নির্মমভাবে পিটিয়েছিল, যে মেয়েটি যন্ত্রণায় ছটফট করছিল, আর সেই অবস্থায় সে নিজেই তাকে আরও এক দফা লাথি দিয়েছিল। এত বছর পার হয়ে গেছে, ক্লাস টিচার এখন বেশ প্রতিষ্ঠিত এবং বৃদ্ধ বয়সে খুব আরামের জীবন কাটাচ্ছে। সবার চোখে সে একজন আদর্শ ও সম্মানীয় শিক্ষক। তার অতীতের সেই কালো গোপন রহস্যটি যেন একটি জাদুর বাক্সে বন্দি বিষের মতো, যা মুন ডং উনের উপস্থিতির আগ পর্যন্ত সে খুব ভালোভাবেই লুকিয়ে রেখেছিল। আর ঠিক সেই মুহূর্তে অন্য একটি গাড়ি থেকে নেমে এক ব্যক্তি মুন ডং উনকে ডেকে জিজ্ঞেস করল সে কেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
সে ছিল মুন ডং উনের ইউনিভার্সিটির সিনিয়র। গ্র্যাজুয়েশনের পর থেকেই সেই সিনিয়র বা বড় ভাইয়ের সাথে ডং উনের যোগাযোগ ছিল, কিন্তু কে জানত যে সে আসলে সেই প্রাক্তন ক্লাস টিচারেরই নিজের ছেলে। মুন ডং উন তখন খুব অবাক হওয়ার ভান করল। ক্লাস টিচার হয়তো বুঝতে পারছিল না যে সে কেন আবার মুন ডং উনকে এখানে দেখছে, কিন্তু মুন ডং উন মনে মনে জানত কত গভীর পরিকল্পনা আর ধাপে ধাপে আগানোর পরই কেবল সে আজ এই পর্যন্ত আসতে পেরেছে। ডংগন সাধারণত মানুষের সাথে দূরত্ব বজায় রেখে চলত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই সিনিয়র বড় ভাইয়ের সাথে সে কিছুটা আন্তরিক আচরণ করত, যার ফলে সে ডংগনের প্রতি বেশ ভালো ধারণা পোষণ করত। মুন ডংগন হেসে তার হাতের লিলি ফুলগুলো ক্লাস টিচারের দিকে বাড়িয়ে দিয়ে ধন্যবাদ জানালো তার শিক্ষকতার জন্য, কিন্তু টিচার লিলি ফুলের গন্ধ পাওয়ার সাথে সাথেই নাক চেপে ধরে আতঙ্কে পিছিয়ে গেল। সিনিয়র বড় ভাই তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে নিল এবং ব্যাখ্যা করল যে তার বাবার হাঁপানির সমস্যা আছে, বিশেষ করে লিলি ফুল তার একদম সহ্য হয় না। এরপরই মুন ডং উন বড় ভাইকে অভিনন্দন জানালো যে সে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও বলল যে সামনের ইন্টারভিউটাও সে নিশ্চয়ই ভালো করবে, কারণ সে এক সম্ভ্রান্ত শিক্ষা পরিবারের সন্তান। কথা শেষ করে সে টিচারের দিকে তাকালে আর সেই পুরনো ঘড়িটি এখন যেন তাদের পরিবারের কোনো উত্তরাধিকারী সম্পদের মতো টিচারের ছেলের হাতে ঝকঝক করছিল। এই কথাগুলো শুনে ক্লাস টিচার আর নিজেকে সামলাতে পারল না। সে মুখে যা তা গালিগালাজ করে মুন ডং উনকে অপমান করল এবং সেই ফুলগুলো দিয়ে তাকে জোরে জোরে আঘাত করতে লাগলো। আশেপাশের প্রতিবেশীরা উকি দিয়ে এই দৃশ্য দেখছিল। বড় ভাই পরিস্থিতি বুঝে তাড়াতাড়ি তার বাবাকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। খুব স্পষ্ট যে সে তার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, তাই কোনো ধরনের বিতর্ক বা খারাপ প্রচারণা সে সহ্য করতে পারবে না। বড় ভাই ডং উনের কাছে ঘটনার ব্যাখ্যা চাইল। ডং উন খুব শান্তভাবে তাকে বলল, আমি তোমার বাবা অতীতে যা যা করেছে তার সবটুকু শিক্ষা দপ্তরে রিপোর্ট করে দেব। আমি জানি তুমি নিরপরাধ, কিন্তু সেই সময় কি আমি নিরপরাধ ছিলাম না? তুমি এখন অন্তত একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কিন্তু আমি তো তখন মাত্র 18 বছরের এক কিশোরী ছিলাম। তাহলে বড় ভাই কি আসলে জানতো তার বাবা কি করেছে? হয়তো ডং উন তাকে সবটা বলেছিল, কিংবা না বললেও সে কিছুটা আন্দাজ করতে পেরেছিল। তবে এখন আর এসবের কোনো গুরুত্ব নেই, কারণ খুব অল্প সময়ের মধ্যেই ক্লাস টিচার মারা গেল। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে বড় ভাই খুব কাঁদছিল, কিন্তু আসলে তো সেই তার বাবাকে মেরে ফেলেছে। সেদিন রাতে বড় ভাই ইচ্ছাকৃতভাবে পুরো বাড়িতে লিলি ফুল ভর্তি করে রেখেছিল, যাতে বাবার হাঁপানি শুরু হয় আর সে যেন শ্বাস নিতে না পারে, এবং সে ইচ্ছাকৃতভাবেই তাকে ওষুধও দিল না। একদম ঠিক, সে এমনটা করেছে যাতে তার বাবার কুকীর্তি তার নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সে নিজের চোখের সামনে নিজের পিতাকে মৃত্যুর মুখে লুটিয়ে পড়তে দেখল, অথচ সে ছিল একদম শান্ত, যেন একটা সামান্য পিঁপড়াকে পা দিয়ে পিষে ফেলছে। একসময় যে বিষ ক্লাস টিচার নিজ হাতে তৈরি করেছিল, এখন সেই বিষই তার গর্বের সন্তানই তার মুখে তুলে দিল। পৃথিবীতে কি সত্যি কর্মফল বলে কিছু আছে? আমি জানি না, মুন ডং উনও জানে না। সে শুধু জানে রক্তের বিনিময়ে এই প্রতিশোধের যে চারাগাছ সে রোপণ করেছে তা মাত্র এখন অঙ্কুরিত হচ্ছে। যারা এক সময় তাকে নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল, যারা তার সবটুকু ধ্বংস করে দিয়েছিল, যারা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবার সময় হয়েছে তাদের ভয় পাওয়ার। একদিন স্থানীয় এক নামকরা প্রাইভেট স্কুলের প্রথম গ্রিডের দ্বিতীয় সেকশনে নতুন এক ক্লাস টিচার যোগ দিল। গুজব ছড়িয়ে পড়ল যে স্কুলের ট্রাস্টি বোর্ডের বিশেষ সুপারিশেই নাকি নতুন টিচার সরাসরি পাবলিক স্কুল থেকে এই প্রাইভেট স্কুলে এসেছে। এমন ঘটনা খুব একটা দেখা যায় না। এত পাওয়ার বা ক্ষমতা দেখে মানুষজন অবাক হয়ে ভাবতে শুরু করল, এই নতুন টিচার আসলে কে, আর ট্রাস্টি বোর্ডের সাথে তার সম্পর্কটাই বাকি। আসলে এই রহস্যময় নতুন টিচার অন্য কেউ নয়, আমাদের গল্পের নায়িকা মুন ডং উন। আর তার সাথে দেখা করতে আসা প্রথম অভিভাবকটি ছিল সেই নারী যে একসময় ডং উনকে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। যে মেয়েটিকে সে যে কোনো সময় ইচ্ছে মতো ব্যবহার করতে পারত, আজ সেই মেয়েটি তার নিজের মেয়ের ক্লাস টিচার হয়ে এসেছে। পার্ক ইয়ন জিনের জন্য এটি ছিল এক অসহনীয় এবং রাগে ফেটে পড়ার মতো খবর। সে তখন গালিগালাজ শুরু করল। মুন ডং উন পার্ক ইয়ন জিনকে নিজের দিকে তাকিয়ে চিলিয়ে অভিশাপ দিতে দেখল, কিন্তু সে মোটেও রাগ করল না, বরং খুব মজার কিছু দেখছে বলে মনে হলো। সে মৃদু হেসে বলল, 너 같은 나쁜 년도 이렇게 잘만 사는데 내가 왜? ইয়নজিন তখনও মুখে খুব বড় বড় কথা বলছিল। সে তার ভেতরের ভয় ঢাকার জন্য আক্রমণাত্মক হওয়ার ভান করছিল। কিন্তু সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো যে ক্লাস টিচার মারা গেছে। ইয়নজিন ভয়ে মুন ডং উনের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, ক্লাস টিচারের মৃত্যুর পেছনে কি তার কোনো হাত আছে? মুন ডং উন অস্বীকার করল না, বরং খুব হালকা সুরে পাল্টা প্রশ্ন করল, তুমি ক্লাস টিচারের কোন ঘটনাটার কথা বলছো? কিন্তু ঘটনা যাই হোক, ভুলটা যে আমার ছিল না সেটা তো নিশ্চিত। ডং উন আরও কঠোর এক হুঙ্কার দিয়ে রাখল। আর এটা নিশ্চিত যে ইয়নজিনের মেয়েকে ডং উন তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ধারালো অস্ত্র হিসাবে ব্যবহার করবে। আমি আরও দুটি ছোট ডিটেল আপনাদের ধরিয়ে দিচ্ছি। একটা হলো, ডং উন যখন প্রথমবার ইউনিভার্সিটিতে ভর্তির পর কফি অর্ডার করতে গিয়েছিল, সেখানে তার পেছনে দাঁড়িয়ে থাকা জু ইয়ে জং এবং তার বন্ধুদের সাথে তার একটা
বিশাল পার্থক্য দেখা গেল। তারা খুব সাবলীলভাবে নিজের চাহিদা বলতে পারছিল, কিন্তু ডং উন যেন সেই সমাজ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফ্যাক্টরিতে কাজ করে তার যে জীবন কাটে তাতে সাধারণ তরুণ তরুণীদের জীবন তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আরেকটি ঘটনা হলো, ডং উন যখন হোম টিউটর হিসেবে কাজ করত তখন ছাত্রটি তাকে মৌখিকভাবে যৌন হয়রানি করার চেষ্টা করেছিল, কিন্তু ডং উন বিন্দুমাত্র না ঘাবড়ে খুব শান্তভাবে পকেট থেকে ফোন বের করল। এই দৃশ্য থেকে অনেক কিছুই বোঝা যায়, যেমন ছাত্রটির সেই নোংরা আচরণ ডং উনের কাছে খুব সাধারণ মনে হয়েছে, কারণ সে নিজের জীবনে এর চেয়েও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তাই তার মনে কোনো ভয়, লজ্জা বা রাগ কাজ করেনি, বরং সে খুব নির্ভুলভাবে তার পাল্টা জবাব দিয়েছে, যেন আক্রমণকারীকে এক হাত নেওয়া যায়। এখান থেকেও বোঝা যায় যে ডং উন মানসিক দিক থেকে কতটা পরিণত, সতর্ক এবং অভিজ্ঞ। আর সেই ঘড়ির কথা তো আমি আগেই বলেছি, টিচার ঘড়িটা খুলে ডং উনকে মেরেছিল, আবার টিচারের ছেলে সেই ঘড়িটা পরে তার বাবাকে মারল। ঘড়িটা এখানে একটা প্রতীক হিসেবে কাজ করেছে। টিচার ঘড়িটাকে খুব দামি মনে করত, এমনকি এটাকে উত্তরাধিকার হিসেবে ছেলের কাছে দিয়ে গিয়েছিল, আর ছেলে তার বাবার কাছ থেকেই তো সেই স্বার্থপর আর নিষ্ঠুর স্বভাব পেয়েছে। এখন আমার একটা ছোট প্রশ্ন আছে, আমি ঘড়ি সম্পর্কে খুব একটা বুঝি না, যারা বোঝেন তারা কি বলতে পারবেন? যে ঘড়িটা বাবার স্মৃতি হিসেবে ছেলেকে দেওয়া হয় সেটা নিশ্চয়ই খুব দামি হবে, তাই না? তাহলে একজন হাই স্কুলের টিচার কিভাবে এত দামি ঘড়ি পরার সাহস পায়? এর পেছনে কি টিচারের দুর্নীতি বা ঘুষ নেওয়ার ইঙ্গিত আছে? তাই বলি, হাই কোয়ালিটি সিরিজ তাকেই বলে যেখানে চরিত্রের বৈশিষ্ট্য বা গল্পের সূত্রগুলো সরাসরি সংলাপ দিয়ে বুঝিয়ে দিতে হয় না, আবার লজিকহীন নাটকও হয় না। লেখক আর পরিচালকের গল্প বলার ক্ষমতা যখন সমানভাবে থাকে তখনই দর্শককে আটকে রাখা যায়। যাই হোক, দ্য গ্লোরির পুরো গল্পটা আমি এখনও বলে শেষ করতে পারিনি। আমি মোটামুটি পুরো প্লটটা মাথায় সাজিয়ে রেখেছি, কিন্তু পুরো স্ক্রিপ্ট লিখতে গেলে প্রায় 17,000 শব্দের মতো হয়ে যাবে, আর সেটা ভিডিও করতে 1 সপ্তাহের বেশি লেগে যাবে। তাই ভাবলাম অর্ধেকটা আগে শুনিয়ে দিই, আপনারা স্বাদ নিন এবং জানান গল্পটা কেমন লাগছে। আমি পরের পার্ট তৈরির কাজে হাত দিচ্ছি। আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন দ্বিতীয় পার্টের কাজও প্রায় শেষ পর্যায়ে। বাদ দিন লাইকের কথা, আপনারা শুধু সাথে থেকে সমর্থন করবেন, এটাই যথেষ্ট। আমাদের দ্বিতীয় পার্ট খুব দ্রুতই আসছে। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।